পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা আচার্যদেব, পূজনীয় মা বাবা, সবাইকে প্রণাম জানাই। আজকের বিষয় হচ্ছে সংস্কৃতি আর আর্য কৃষ্টি। তো মানুষের যে সমাজটা, সেই সমাজটা মানুষকে ওতপ্রোতভাবে বেঁধে রেখেছে। আমরা বুঝতে পারি না যে আমরা কিভাবে সমাজের দ্বারা বদ্ধ, আবদ্ধ, সম্বন্ধিত এবং অনুবন্ধিত, তিনটেই ভালোভাবেও বাঁধা আছে, অব্লিগেটরি ভাবেও বাঁধা আছে, আর সাংঘাতিক একটা আমরা সমাজ অনেক সময় কুসংস্কার বশত, কুসংস্কারে আসছি কারণ সংস্কৃতির সঙ্গে ওটা জড়িত, সংস্কৃতির অলমোস্ট অপোজিট শব্দ ওটা। মানন্দা আপনার একটু মিউট, মানে আপনারটা মিউট হয়ে যাচ্ছে, একটু আনমিউট করুন। আনমিউট হচ্ছে মিউট। তো এই সমাজে আমরা যখন সমাজের ইন্টারাকশনটা আবার আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, আমাদের মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য খুব দরকার, এবং এটা প্রাইমোর্ডিয়াল, আদি সময় থেকে চলে আসছে এরকম। তো যেমন আমরা যখন ইয়াং ছিলাম, তো আইআইটি তে পড়তাম, কত বড় ইনস্টিটিউট, কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল তখন, আমার ছিল না, যদিও আমি দুম করে চলে গিয়েছিলাম বিদেশে যাওয়ার, কানাডা, আমেরিকা, কারণ ভাবতাম ওদের কালচারটা খুব ভালো, বিশেষ করে জব কালচারটা। এই কালচারটা বা সংস্কৃতিটা কি জিনিস? বাঙালিদের সংস্কৃতি যদি বলি খানিকটা, তাহলে আরো পরিষ্কার। বাঙালি বলতে আমরা কি বুঝি? একটা সুন্দর মিষ্টি ভাষা বলে, রবি ঠাকুরের গান গায়, নজরুলের গান গায়, ব্যবসার চাইতে যাদের আর্ট, লিটারেচার, ফিলসফি, আইডিয়ালিজম ইত্যাদিতে বেশি ইন্টারেস্ট, এবং সাহিত্যের ব্যাপারে তারা ভারতেরই না, শুধু এশিয়ার অগ্রণী, এরকম একটা ইমেজ আছে আমাদের মাথায়। আগে আরো ছিল, এখন ধীরে ধীরে সমস্ত পৃথিবীর সমাজ সংস্কৃতিহীনতার দিকে চলে যাচ্ছে বেশি। মানে কম্পিটিশন এত বেশি হয়ে গিয়েছে যে সংস্কৃতিটা অপসংস্কৃতি বা বিচ্ছিন্ন সংস্কৃতি বা বিক্ষিপ্ত সংস্কৃতি, একটা কোনো ডিস্ট্রাকশন হলেই হলো। এমন অনেক কালচারের নামে অনেক কিছু প্র্যাকটিস করা হয় যেটা অ্যাকচুয়ালি মনকে বিক্ষিপ্ত করে, অনেক রকম। এমন এখন আপনি যদি গান শোনেন, পপুলার মিউজিক, তাতে মেলোডি পাবেন না বেশি। আমি বাড়িয়ে বলছি না, আপনারা নিজেরাই বিচার করতে পারেন, মেলোডি পাবেন না, অথচ গান মানেই তো মেলোডি।
নানা রকম এত বেশি যন্ত্রপাতি হয়ে গিয়েছে গানের। তারপরে গান র্যাপ করে যে গান করে, সেগুলোতে কোথার থেকে যে কিসের সঙ্গে কি ইয়ে করছে। আমি এটা ক্রিটিক্যালি বলার জন্য বলছি না, এরকম একটা ট্রেন্ড মানুষের সমাজের এই একটা ব্যাপার আছে। যদি দিকটা ঠিক না থাকে, স্বর্গের দিকে যদি মুখ না থাকে, তাহলে নরকের দিকে যাওয়ার চান্স বেশি থাকে। এটা ঠাকুরও সেরকম ভাবে বলছে। যেটা আমরা জীবনের সুন্দর অভিজাত বিশ্বাসপূর্ণ কর্মিষ্ঠ দিক সামূহিকভাবে ভাবি, যাতে আমরা ভাবি এই ধরনের সমাজ যদি আমাদের ছেলে মেয়েদের দিয়ে যেতে পারি, তাহলে তারা আরো ভালো করবে, এবং তারা যদি সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, তার ছেলে মেয়েরা আরো ভালো করে। সেটাকে সংস্কৃতি বলে, সম্যকৃতি, কালেকটিভ এমন অ্যাক্টিভিটিস, এমন আচরণ, এমন ভদ্রতা, যেটা সম্যক, যেটা রাইট, যেটা এই জেনারেশনে আমাদের তো সার্ভ করছেই, এর পরের জেনারেশনেও আমাদের ইয়ে করবে। সেটা বাদ দিয়ে যদি শুধু আমরা টাকা পয়সা রোজগার খুব ইম্পর্টেন্ট মানুষের, এখন তো আরো ইম্পর্টেন্ট। আমি বিশেষ করে এই কিছুদিন ধরে যেই এক্সপিরিয়েন্সটা করছি, সেটা হচ্ছে যে আপনাকে তারা হয়তো দেবতা বানিয়ে রাখতে পারে, কিন্তু আপনার কাছে টাকা চাইলে আপনি যদি বলেন যে আমি এখন দিতে পারছি না ভাই, মিষ্টি করেও বলেন, তারপর হয়তো আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেবে। এটা ইচ্ছে করে করছে তা না, এই চাপটাই এরম বোধ করছে। তো প্রথমে সংস্কৃতি নিয়ে ঠাকুর কি বলছেন, সংস্কৃতি কোনটা না এবং কোনটা হওয়া উচিত, সেটার সম্বন্ধে ঠাকুর 138 নম্বর সংজ্ঞা সমীক্ষায় বলছেন, 138 নম্বর বাণীতে, যা কিছু মনকে ছিটিয়ে বিক্ষিপ্ত করে তোলে। যখন মনটা অনেক জিনিসে বিক্ষিপ্ত থাকে, আমরা মনে করি মনটা বুঝি বড় হলো, অনেক কিছু জানে, অনেক কিছুতে ইন্টারেস্ট আছে, কিন্তু সেটা বিক্ষিপ্ত হতে পারে, স্ক্যাটার্ড। যেমন এই পপ মিউজিক করছি, এই ব্র্যান্ড নেমের এই বাবাকে যন্ত্রণা দিচ্ছে, বাবা হয়তো একটা কোনো রকমে একটা চাকরি করে, তাকে একটা আইফোন কেনার জন্য, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো ঠাকুর বলছেন, যা কিছু মনকে ছিটিয়ে বিক্ষিপ্ত করে তোলে বিচ্ছিন্ন বিস্তার, বিস্তার দুই রকম হয়, কেন্দ্রায়িত বিস্তার হয়। কেন্দ্রায়িত আবার কিভাবে বিস্তার হয়? ওই তো একটা লাইট বাল্ব কি কেন্দ্রায়িত বিস্তার? তো তাই জন্যই অত সুন্দর আলো। ছোট 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 1000টা ক্যান্ডেল দিয়ে আপনি 10,000 ওয়াটের লাইট বাল্বের যেই বিস্তার, আর সমান বিস্তার, একটা সমান মানে একেবারে সরলরেখার মতো না, বাল্বের কাছে একটুখানি ইন্টেন্সিটি বেশি থাকে, কিন্তু বিচ্ছিন্ন বিস্তার। আমি অনেক সৎসঙ্গে বলি যে মন বিস্তারিত করতে সুখ আর ইষ্ট একই কথা, কিন্তু ইষ্ট হচ্ছেন পরম সুখ, যেই সুখের কোনো সাইড এফেক্ট নাই। সেই সুখ পেতে গেলে মনকে বিক্ষিপ্ত হতে দেওয়া যায় না, যোগযুক্ত করতে হয়। ঠাকুর বলছেন, যোগযুক্তির দিকে যেটা যায় সেটা সংস্কৃতি, আর যেটা বিচ্ছিন্ন বিস্তারের দিকে যায় তা কিন্তু সংস্কৃতি নয়। আর যাই মানুষকে সার্থক স্বনির্বন্ধ সঙ্গতিতে সম্বুদ্ধ করে তুলতে হবে, ওটা অ্যাওয়ারনেস বাড়তে হবে। কালচার আমাদের সেটাই, সংস্কৃতি সেটাই, যেটা আমাদের মানসিক স্তরটাকে উপরের দিকে নিয়ে যাবে। সম্বুদ্ধ করে তোলা মানে অ্যাওয়ারনেসে বাড়া, চৈতন্যে বাড়া। চৈতন্যের বিস্তার যদি না হয়,
তাহলে সেটা ঠাকুর সংস্কৃতি বলে বলছেন না। জীবনকে বিবর্তনে, ওই জন্যই তো ওটা ইভলভ হতে হবে প্রতি মুহূর্তে। বিস্তারিত করে, বিধায়িত করে তোলে, জীবনকে বিবর্তনে বিধায়িত করে তোলে, যে এটা সমুদ্ধ হয়ে সাত্ত্বিক বাঁধনকে বিনায়িত করে। সাত্ত্বিক বাঁধন, সাত্ত্বিক মানেই হচ্ছে সুখ আর জ্ঞান, সচ্চিদানন্দ। শ্রেয় মুখতায় উদ্ভিন্ন করে সংস্কৃতি শেখায়। তার না ঠাকুর বলছেন, তুমি মুখে পাইপ দিয়ে খুব সুন্দর একটা স্টুডিও করে তাতে নগ্ন মেয়ের ছবি আঁকতে পারো, সেটাও আর্ট। কিন্তু যত কামুকতার দিকে মনটা যায়, তত মনটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমারও মন বিচ্ছিন্ন, আপনারও মন বিচ্ছিন্ন, অমুকদারও মন বিচ্ছিন্ন, অমুক মায়ের মন বিচ্ছিন্ন। তাহলে আমাদের সংহতি আসবে কোথার থেকে? সংহতি নিবন্ধ হলাম না তো, আমরা সম্বন্ধিত হলাম না তো। তাই বলছেন ওইটাই। আর আর্য কৃষ্টি হচ্ছে, বলেনি কারণ আর্য ইয়েটা আসবে এক্ষুনি। আর্য একটা প্রথম দিকে আর্য শব্দটা একটা জাতি সূচক ছিল, একটা, যেমন আমরা বলি যেমন চাইনিজ বলি, হান, ওরা হচ্ছে হান। ব্রিটিশ, জার্মান, ওরা হচ্ছে অ্যাংলো স্যাক্সন। ফ্রেঞ্চ, স্প্যানিশ, ওরা হচ্ছে ল্যাটিনো। এরকম ছিল। এরিয়ান, আর্য, এরিয়ান, আর্য শব্দটা আগে এসছে। কিন্তু সংস্কৃত আর পালিতে আর্য শব্দটার মানে হচ্ছে নোবেল, জাতিসূচক না। তো সেই হিসেবে বিশেষ করে ধরতে হয়। তাহলে সংস্কৃতি যেটা আর্যরা ফলো করেছে, যে কোনো জাতের, তারা হানি হোক, তারা সাদা সাহেবই হোক, অ্যাংলো স্যাক্সনই হোক, ল্যাটিনোই হোক, নতুন জগতের আমেরিকা, কানাডা ইত্যাদি সেখানের হোক, দক্ষিণ ভারতের হোক, যেটাই উচ্চ সংস্কৃতিমূলক সেটা হচ্ছে আর্য সংস্কৃতি। তা আজকে আর্য কৃষ্টি হিসেবে কৃষ্টি আর সংস্কৃতি একই কথা, একদম এক কথা। তো যেটা সামূহিক কালচার, সেটার ব্যাপারে সামূহিক কালচার আবার তৈরি হয়, ইন্ডিভিজুয়ালের মেন্টাল কালচার যদি ভালো হয়, আচরণ যদি ভালো হয়, আর কেন্দ্রিত যদি হয়, ইষ্টানুগ যদি হয়, নিষ্ঠানুগ যদি হয়। যে আচরণ বা অনুশীলন সার্থক, সুসঙ্গত, বোধায়নী তাৎপর্যের যোগ্যতাকে উদ্ভিন্ন করে জীবনকে পোষণে পরিপুষ্ট ও পরিবর্ধিত করে তুলতে পারে, বৈশিষ্ট্যকে বিধৃত ও বিবৃত করে, তাই সংস্কৃতি। মানে সংস্কৃতি থাকলে বৈশিষ্ট্য সহ সাময়িক ধারণ, পালন, পোষণ, বর্ধন, সংরক্ষণ হবেই হবে। আপনি যদি একটা ক্রিকেট ফিল্ডের রাত্রে যেই খেলা হয়, লাইট গুলো জ্বালান, সবকটা লাইট জ্বলবে, ভালো খেলা হবে। ভালো সংস্কৃতি থাকলে যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে জীবনকে পোষণে পরিপুষ্ট, পুরো ব্যাপারটাই হচ্ছে, ঠাকুর বলছেন যে পুরো ইন্টেলিজেন্সটাই মানুষের এমন হওয়ার দরকার যে টেকনোলজি থাকবে, টাকা পয়সা থাকবে, কিন্তু জীবন বর্ধনে কেন্দ্রিত থাকবে। ওইটাকেই ঠাকুর ইষ্ট বলছেন। আর তার জ্যান্ত চেহারাকে সদ্গুরু, জীবন বর্ধনের জীবন্ত মূর্তিকে। এই মূর্তি মানে পাথরের মূর্তি না, এই মূর্তি মানে ম্যানিফেস্টেশন, সুপ্রিম এক্সাম্পল।
তারপরে ঠাকুর ইয়েতে বলছেন, অনুশ্রুতিতে 14 নম্বর বাণীতে বলছেন, বৃত্তি পথেই কৃষ্টি যাদের সত্তা মেরে ভোগ, তারা বিইংটাকে মেরে দেয়। তো আপনি এখন মানুষ ইয়ে করতে পারে যে আমার তো আই হ্যাভ এ রাইট টু এক্সিস্ট, আমি ডাকাতি করে এক্সিস্ট করবো না কেন? অন্যকে টর্চার করে, আমার যদি ক্ষমতা থাকে, গায়ে জোর থাকে, অন্যকে টর্চার করে আমি যদি তার কাছ থেকে কেড়ে খেতে পারি, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এখানে যে তুমি তো হয়তো তখন বাঁচবে, সে যে বাঁচছে না, আর তুমিও যে বাঁচবে সেটা, এই যারাই এইভাবেই তো সমাজগুলো পতনে যায়, যারাই ভাবে ওদের শিক্ষা নাই, ওরা ছোট জাত, ওদেরকে দাবাও, ওদেরকে শূদ্রের মতো কাজ করা, আমরা উপভোগ করি, এই সব সমাজই পতনে গিয়েছে। তার মধ্যে ভারতীয় সমাজও ছিল। এখন অনেকটা পুনরুত্থান। ভারতীয় সমাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কখনোই একেবারে গোল্লায় যায় না। ঋষিদের আশীর্বাদে আর টাইম টু টাইম পুরুষোত্তমের আগমনে একদম গোল্লায় যায়নি কখন, কিন্তু প্রচুর ডিজেনারেশন হয়েছিল। বৃত্তি পথেই কৃষ্টি যাদের সত্তা মেরে ভোগ, এই ধরনের সত্তা মানে বিইং, অস্তিত্ব, ম্লেচ্ছতপার শ্লেষ্য নীতি, অনার্যকৃত রোগ। এরা আর্য কৃষ্টি বুঝতে ধরতেই পারবে না আর্য কৃষ্টির যে কোনো দাম আছে। যেমন বহুদিন যদি ননভেজ খেয়ে জীবটা ওরম হয়ে যায়, তাহলে সাত্বিক খাওয়ার, হ্যাঁ, সত্তাপোষী খাওয়া ধরতেই পারবে না। বহুদিন আলসেমি করলে কর্মিষ্ঠ কৃষ্টি ধরতেই পারবে না মানুষ। ওই রকম আর কি, বৃত্তি পথেই কৃষ্টি যাদের। আর বহু কালচার এরম গড়ে উঠেছে। এরা দেশ আছে পাপুয়া নিউ গিনি, এই বাণীটা যদি দেখতে চান একবার ঘুরে আসেন ওখানে। তাদের ছোট করার জন্য বলছি না, কিন্তু ওরকম হয়ে গিয়েছে। ওইখানে 80% মেলস আর ক্রিমিনালস। ওই দেশের কারেন্সি এখনো আমাদের থেকে 25-26 গুণ বেশি, কিন্তু কোথাও সুখের চিহ্ন পাবে না। সারাটা দেশ নেশা করে সারা দিন 365 দিন কাটাচ্ছে। এরকম হতে পারে? এরকম হয়? দেখেন না আপনারা, নিজেরা রিসার্চ করে দেখেন। ওইটাই হচ্ছে অনার্যকৃত রোগ। জেদ আছে একটা, জেদ তো এমনিতে যদি সৎ জেদ হয় খুব ভালো, কারণ সেটা ডিটারমিনেশনের মতো কাজ করে, সৎ জেদ। কিন্তু অসৎ জেদ যাদের থাকে, অসৎ রোগ যাদের থাকে, তারা অনার্যকৃত হয়। তো আরেকটা বাণী এর থেকে পড়তে পারি, আহ সংজ্ঞা সমীক্ষার থেকে, যে অনুসন্ধান ও আচরণে সত্তা সংরক্ষণ ও সম্বর্ধনকে অব্যাহতভাবে চলৎশীল করে রাখতে পারা যায়, সত্তাকে পরিপুষ্ট রেখে সম্বর্ধনায় অবাধ করে তুলতে পুরুষ পরম্পরায়, তাকেই কৃষ্টি বা সংস্কৃতি বলা যায়। এটা খুব খুব সুন্দর। অনুসন্ধান থাকতে হবে, শুধু আচরণ অনেক সময় মানুষকে রোবটিক করে দেয়। সেলফ ডিসকভারি অব্দি মানুষ পৌঁছতে পারে না, সেলফ এনকোয়ারি থাকে না, কোনটা আরো ভালো করবে। ঠাকুরের যে বিবাহ বিধান, সবর্ণ অনুলোম প্রতিলোম, এটা তো অন্য কোনো মহাপুরুষ ওই পর্যন্ত সাহসী করতে পারে, উনি কৃষ্টিটাই বোঝেননি। যদি ঠিক মতো ভারত যদি বিবাহ যে কোনো জাতি যদি বিবাহ ইয়েটা, পশ্চিমে এত ডিভোর্স হয় কিন্তু তবু অনেক ব্যাপারে ওরা এগিয়ে এখনো। কেন হয় বলেন তো? ওইখানে বেশিরভাগই মেয়ে বরে বরণ করে, বেশিরভাগ ক্ষেত্রে।
গাইডলাইন্স নেই, সেজন্য প্রতিলম্বিও অনেক হয়। কিন্তু ওভারঅল যদি দেখা যায়, যতদিন থেকে খুব ভালো টেকে বিয়ে। আমি কোনোভাবেই বিয়ে ভাঙার, আমরা কিভাবে বলবো, আমরা তো ভারতীয়, আমাদের তো জন্ম জন্মান্তরের কথা বলি আমরা বিয়ের ব্যাপারে। শুধু বিবাহ না, আদর্শ কেন লাগে মানুষের? যখন মানুষ ধাক্কা খায় সমাজের কাছে, বলে আদর্শটাই ভুল। মার্কস বলছেন যে না, আসল ব্যাপারটা সমাজের উচ্চ বর্গের ব্যাপার না, মজুরদের পয়সা দেওয়া হচ্ছে না, কিন্তু ওই এক পেশে হয়ে যায়। আইডিয়ালটাকে কখনো সংকুচিত করতে নেই, এটা সেটাই বলছেন। পুরুষ পরম্পরায় সেটাকে বিবর্ধনের দিকে যেটা যদি নিয়ে যায়, সেটাকেই আসল আর্য কৃষ্টি বা সংস্কৃতি বলা যায়। আর্য কৃষ্টি সৎ নীতি সব জাগিয়ে রাখতে সংস্কারে, আচার বিনয় বিদ্যা তপে নিষ্ঠা ব্রতে সৎকারে, দান প্রতিষ্ঠা আবৃত্তি আর তীর্থ পর্যটন করে, কুলের ঝাঁঝালো রোখ বিশেষে সজাগ রাখে অন্তরে, এমন যে তার কুলের ধারা নিরাবিলি মুক্ত রয়, কুলীনত্ব সেই তো রাখে, তাকেই লোকে কুলীন কয়। যারা অভিজাত কুলীন, তার মানে এই না যে আমার ঠাকুর দাদা এই ছিল ওই ছিল, আমরা ব্রাহ্মণ ছিলাম, আমরা ক্ষত্রিয় ছিলাম। সেটা ভালো যদি এই নিষ্ঠাব্রতে সৎকারে, দান প্রতিষ্ঠা আবৃত্তি, তীর্থ পর্যটন মানে ঠাকুরের মতো মানুষের কাছে যাওয়া, ঠাকুরের মতো সদ্গুরুর কাছে যাওয়া, তাছাড়া আর কোনো তীর্থ নেই। আচার্যের কাছে যাওয়া, দর্শন করতে যাওয়া যেতে পারে, খুব সুন্দর। বেশিরভাগ তীর্থের, তথাকথিত তীর্থের আশপাশ খুব সুন্দর, কিন্তু আসল হচ্ছে মনকে নিরাবিল, আবিল মানে হচ্ছে জঞ্জাল, মাথার জঞ্জাল, সংস্কারের জঞ্জাল, ভুল ধারণার জঞ্জাল, বৃত্তির জঞ্জাল, বিপর্যয় জ্ঞানের জঞ্জাল, সেটার থেকে যে এদের মুক্ত রাখে। আর এইটা যারা করতে পারে বা যারা এটার দায়িত্ব নেয়, তারাই আসল কুলীন। তো কুলীন ব্রাহ্মণ, কুলীন ক্ষত্রিয় মানে আসলে তাই। যে কোনো মানুষ কুলীন হতে পারে যদি সে আর্য কৃষ্টি ধরে রাখতে, মনকে নিরাবিল রাখতে, নিজে তো অগ্রণী হয়, আর সকলকে উৎসাহ দিয়ে সেই পথ নিয়ে যায়, সে হচ্ছে সত্যিকারের কুলীন। ঠাকুর তাই বলছেন। ঠাকুর বলছেন, কোন বেকুব শিখিয়ে গেছে আর্য যারা পৌত্তলিক? পৌত্তলিক মানে অন্য। তো ঠাকুর কি বলছেন? পুতুল পুজো করে না তারা, পূজক আত্মবীর প্রতীক। তারা আপ্ত, যেটা আইডিয়াল, সেই বীরত্বের পূজক তারা। ভর দুনিয়া দেখ খুঁজে তুই, স্মারক পূজক কেউই বা নয়। যেটা ইন্সপায়ার করে, যেটা স্মৃতিবর্ধন করে, যেটা মাইন্ডফুলনেস বাড়ায়, যেটা বিবর্তনের দিকে নিয়ে যায়, ইন আদার ওয়ার্ডস যেটা আর্য কৃষ্টিকে আরো বিবর্ধিত করে, তারাই আসল স্মারক পূজক বা আত্মবীর। তারা যার যেমনটি লাগে ভালো, তেমনি পূজায় সবাই রয়। সমস্ত আপনি এখনো অ্যামাজনের যারা নরখাদক, তাদের থেকে নিয়ে শুরু করে তথাকথিত অ্যাডভান্স যদি ইয়ে হয়, একেবারে আইডিয়াল একটা সৎসঙ্গীর গ্রুপ, এই পুরোটার মধ্যে দেখতে পাবেন
যে তাদের আইডিয়ালের সঙ্গে ফিটিং যা, সেই রকম মূর্তনাকেই তারা পুজো করে। রিয়ালিটি আছে, ম্যানিফেস্টেশন নেই, কোথাও একটা গন্ডগোল আছে। প্লেটো হলে বলতেন এ তো ভূত, ভূতের কথা বলছো তাহলে। পৈশাচিক মূর্তি মনের মধ্যে যেগুলো থাকে, কাম ক্রোধ লোভ মোহ, ওইগুলোকে ভাঙা। আর্য কৃষ্টি তাই। যারা খুব মুক্তি টুক্তি ভাঙার কথা বলে, তাদের বাড়িতে, এটা অন্যভাবে গল্পটা বলছি আমি। পাটিয়ালার কাছে, পাটিয়ালার মহারাজের কাছে বিবেকানন্দ গিয়েছেন, এবং বিবেকানন্দকে তিনি একটা বাইরের সম্প্রদায়ের সুরে বলছেন যে মূর্তি পুজো তো বোকারা করে, যারা একটু তারা তো। এই লাইনে বিবেকানন্দ বললেন যে আসলে মূর্তি পুজো তা না, মূর্তি পুজো হচ্ছে আপ্তবীর স্মরণ, বীর, আর্য, ঋষি, ঈশ্বর, তাদের স্মরণ করে যে পুজো করা, এর মধ্যে পুতুলামি কিছুই নেই। কি বলো, আর সেটা কি এটা ভাঙলেই বাকি হয়। আচ্ছা, এটা কার ছবি? বাঁ দিকে একটা বিরাট ছবি টাঙানো ছিল, ডান দিকে একটা। তো এটা আমার বাবার ছবি, এটা আমার ঠাকুরদার ছবি। তো বাবার ছবিটার দিকে তাকিয়ে বললাম এটা আমি একটু থুতু ফেলি, যেই বলা পাটিয়ালার মহারাজ একেবারে খেপে উঠে বিবেকানন্দকে প্রায়, দাঁড়ান দাঁড়ান, আমি একটা পয়েন্ট কথা বলছি, আমি আমি ইচ্ছে করে বলেছি, আমাকে মাফ করবে। দেখেন, শুধু আমি এইটুকু বললাম যে একটু থুতু দিই, তাতে কিরকম লাগলো আপনার? তাহলে চিন্তা করেন, যারা আত্মবীর, যারা ঈশ্বরের ঐশ্বর্য বীরকে আপ্তি প্রাপ্তি আদর্শ করেছে, তারা কিভাবে সেটাকে ছোট করে, সেটাকে কিভাবে ছেড়ে দেয়। খুব সুন্দর ঘটনা। ইষ্টস্বার্থী মাতাল বেগে মৃত্যুঘাতী অমরতা। এখন মানুষ কি সত্যি অমর হতে পারে? হ্যাঁ, হতে পারে। মানুষ ভাবই তো, ভাব সিদ্ধ হতে পারে তো। মৃত্যু, জন্ম, জরা, ব্যাধি, এগুলো মানুষ জয় করতে পারে, মানসিক ভাবে পারে। হ্যাঁ, মানসিক ভাবে করুক না, আগে মানসিক ভাবে করুক, তারপর দেখা যাবে কত দূর যায় ব্যাপারটা। এমন তো হতে পারে যে মানসিক ভাবে যখন মৃত্যুকে পুরো জয় করলো মানুষ, জরা ব্যাধি মৃত্যু, না না, অত 5,000 বছর বাঁচা বোরিং। তারপরে সমস্ত প্রাকৃতিক ব্যাপারটা উল্টে পাল্টে যাবে। হ্যাঁ, 100 বছরই ঠিক আছে। মৃত্যু মানে যেটা বিচ্ছেদ আনে সত্তার সঙ্গে, জরা মানে যেটা ব্যবস্থাটা উইক হয়ে গেছে, ব্যাধি মানে মন দুষ্ট হয়েছে, আর জন্ম মানে, জন্ম যদি কুলীন জন্ম হয়, আর্য কৃষ্টিতে জন্ম হয়, ক্ষতি নেই। প্রেম ভরে যদি মা বাবা নিয়ে আসে, তাহলে ক্ষতি। অন্যথা জন্ম, যেমন বুদ্ধ বলেছেন, জন্ম মানেই দুঃখ। ইষ্টস্বার্থী মাতাল বেগে মৃত্যুঘাতী অমরতা, লভেই লভে আর্য কৃষ্টি, ওতেই তো তার বিশিষ্টতা। তার মানে আর্য কৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে মৃত্যুঘাতী অমরতা। মৃত্যু এবং মৃত্যুর যে 3টে অনুচর, ক্রোধ, বিচ্ছিন্নতা
আর আসক্তি। কাম, ক্রোধ, মোহ, এই তিনটেকে সরাতে পারলেই পরিষ্কার অমরত্বের চেহারা দেখা যায়। এই হৃদয়ে পেটের জ্বালা অমরত্বের মতন হয়ে ফুটতে পারে যদি জীবনের ফুলকে ঠিক মতো ফোটানো যায়। অত্যাচারে, নির্যাতনে কৃষ্টি আজি মলিন মুখ, এ তো সত্যি। সব দিকে অত্যাচার, আর অত্যাচার মানে যে শুধু কাউকে পিটানো তা না, অত্যন্ত কম্পিটিশনের মধ্যে ছেলে মেয়েকে আমরা ফেলে দিচ্ছি। 3 বছর বয়সে মার সঙ্গে কোনো বন্ডিং হয়নি, সেই সময় স্কুলে পাঠাচ্ছি। আমি যখন প্রি স্কুলে আমার মেয়েকে ছেলেকে পাঠিয়েছি, দুটোই 3 দিন পর আর যাবেন না, মার সঙ্গে থাক। ওটাকে জোরজার করতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে ঠাকুরেরও বলা আছে, যদি প্রথম দিকে মার সঙ্গে বন্ডিংটা ভালো হয়, সাইকোলজিক্যালি খুব স্ট্রং হয় ছেলেমেয়েরা। এটা শুধু ছেলের বেলায় না, মার সঙ্গে, কারণ ওইরকম একটা ভুল ধারণা আছে যে ছেলেদের মায়ের প্রতি তো থাকেই, মেয়েদের বাবার প্রতি, আর মেয়েদেরও মার প্রতি থাকে। মা শুধু মায়া না, মা হচ্ছেন মমতা। মমতা ধর্মের থেকে বড় ধর্ম আর কি হতে পারে? তুমি আমার আপন। সমস্ত ডিস্টারবেন্স শেষ হয়ে যায় মার, মার কথা মনে পড়লে, মার কোল মনে পড়লে, মার আদর মনে পড়লে, তাই না? তো মা বাবার সঙ্গে যে যখন বন্ডিংটা ভালো হয়, তখন শিক্ষাও দেবে। যে এখন যে সিস্টেম আছে তার মধ্যে দেবে, কিন্তু খেয়াল রাখতে হয় যে মা বাবার সঙ্গে বন্ডিংটা যেন খুব ভালো। সম্বন্ধিত না হলে কৃষ্টি হলো না। আস্ত না হলে মানুষ খাঁটি হলো না। হতেই পারে না। ভাঙা ভাঙা মানুষ, ভাঙা চোরা মানুষ, সে কি কৃষ্টি পালন করবে, কি ধর্ম পালন করবে? তো আজকে আমরা সংস্কৃতি আর আর্য কৃষ্টির সম্বন্ধে একটুখানি ঠাকুর যেটা বলেছেন একটু তার রস নিলাম। ঠাকুর বলছেন যে পপ কালচারটা ঠিক আছে, ঠাকুর তো ইনক্লুসিভ, তো খুব কোনো কিছুকে ফেলে দেননি, কোনো কিছুকেই একেবারে নারকীয় বলেননি, কিন্তু কনসিকুয়েন্সটা বলে দিয়েছে, এইভাবে যদি চলো যোগ্যতা কমে যাবে। অপসংস্কৃতির দিকে যদি যাও, ধীরে ধীরে যোগ্যতা কমে, বিচ্ছিন্নতাকেই সংস্কৃতি বলে। রেস্টুরেন্টে খেলাম, হুম, ভ্যাকেশনে গেলাম, এগুলো ভালো, এগুলো খারাপ না, যদি সুকেন্দ্রিক হয়, ইষ্টকেন্দ্রিক হয়। পপ মিউজিক শুনলাম, কোন ধার্মিক বা সৎপুরুষের ইয়ে থাকলে দুটো জোক মারলাম তার উপর, ওইগুলোও কালচারের ইয়ে। তা নাহলে তুমি খুব গোড়া। বলছেন ওই রকম ভ্রান্ত ধারণা নিয়ে আর্য কৃষ্টি চলেন। আর্য কৃষ্টি মানেই হচ্ছে যোগ্যতা, সত্তা পোষণ, সত্তা ধারণ, বিবর্ধন, বিবর্তন, সম্বুদ্ধ হওয়া। আর্য আর আর্য, আর্য কথাটার প্লুরাল হচ্ছে আর্য, মানে সোজা ঋষিদের কালচার যেটা। ঠাকুর বলছেন ওই 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 নেশায় চলো, আর্য কৃষ্টির নেশায় চলো। আর্য কৃষ্টির নেশা তোমাকে সমস্ত
ভুল ধারণার থেকে মুক্ত করে দেবে। আর্য মানে পেগান গডস কে মানে সেরম ঠাকুর বলছেন না না, ওইটা ভুল ধারণা। মূর্তনার পূজারী যারা, আপ্তবীরের পূজারী যারা, স্মারক পূজারী যারা, মেমোরিয়াল ওয়ার্শিপার অফ মেমোরিয়ালস, গ্রেট মেমোরিজ, গ্রেট মাইন্ডফুলনেস। আমরা চিন্তা করতে পারি কৃষ্ণ, রাম, বুদ্ধ, হযরত যিশু ছাড়া সমাজ? তাহলে স্মারক পুজো করবো না কেন? প্রাণ পুরুষ চলে যাওয়ার পরে যেই কৃষ্টিতে যেই ডিস্টরশন গুলো আসে, যেই বিকৃতি গুলো আসে, সেইগুলোকেও নিবারণ করা হচ্ছে আর্য পুরুষের কাজ, কুলীনদের কাজ। আর আর্য কৃষ্টি যারা ঠিক ঠিক মানে তারাই আসল কুলীন, ঠাকুর বলছে। তাহলে আজ এখানেই থাক, 8:20 হলো। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা এতক্ষণ পর্যন্ত দাদার ইষ্ট প্রসঙ্গ আলোচনা শুনছিলাম। দাদা আমাদের সপ্তাহের একটি দিন অর্থাৎ শুরুর দিন আমরা রবিবারটা। দাদা জয় গুরু দাদা। দাদা আজকে আপনি প্রথমে যে কথাটা দিয়ে শুরু করলেন না, সমাজ আমাদের সবাইকে বেঁধে রেখেছেন, যা আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারি না। তো দাদা এইটা একটু যদি বিশদে আর একটু জানলে, আমার খুব জানার ইচ্ছে আছে, সমাজটা কেন্দ্র করে যে আমরা আছি এবং সমাজ আমাদেরকে বিচ্ছিন্ন হতে দেয় না। দাদা এই প্রসঙ্গে আর একটু আলোচনা করলে আমার খুব ভালো হয় দাদা। জয় গুরু। ইংরেজিতে একটা কথা আছে এবং সমস্ত ভাষায় কোনো না কোনো ভাবেই এটা বলা আছে যে মানুষ সামাজিক জীব। যে মানুষটা ইমোশনালি ডেভেলপ না, যে মানুষটা ইন্টেলেকচুয়ালি খুব গিফটেড না, যে মানুষটা শারীরিক ভাবে স্পোর্টসম্যানের মতন না, সেও সমাজকে যদি ঠিক মতো বুঝতে পারে, সমাজের কাজে যদি লাগে, সে সমাজের শীর্ষে চলে যায়। আমেরিকার যে প্রেসিডেন্ট লংগেস্ট সার্ভিং ছিলেন এবং যিনি আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে চিহ্নিত করতে পেরেছিলেন, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, তিনি কোমর থেকে নিচে অবধি প্যারালাইজ ছিলেন। তো সমাজই আমাদের প্রেরণা দেয় যে না, মোশন যদি কমও থাকে, আমাদের মোশন যদি জড়ের মতনও হয়, যদি হুইল চেয়ারেও থাকে। এখন আমাদের দেশে, ভারতে যে প্রচুর যোগ শিখিয়েছেন গত 20 বছরে, ওই ভদ্রলোক তো ছোটবেলায় নিয়ারলি প্যারালাইজড হয়ে গেছে। তো মানুষকে যে শেপ করে, মানুষকে মানুষ তৈরি করে, এটা কিন্তু সমাজ। আমরা, আমাদের যে জন্ম হয়, সমাজের জটা হচ্ছে জন্ম, সেটা যদি সম্যকভাবে আমরা বুঝি, তাহলে আমরা বড় একটা কিছুর অঙ্গ, সেই বড়টা হচ্ছে সমাজ। এবং আমাদের একটা পারিবারিক সমাজ আছে, একটা পাড়াপড়শিয়ালা সমাজ আছে, একটা রাজ্যের সমাজ আছে, একটা দেশের সমাজ আছে, রাষ্ট্রের সমাজ আছে, বিশ্বের সমাজ আছে, ব্রহ্মাণ্ডের সমাজ আছে। তো কেউ যদি মনে করে যে সে তার মা বাবার দয়ায় আর নিজের ট্যালেন্টেই এত বড় হয়ে গেছে, তাহলে সে সমাজের মতো একটা বাস্তবিকতাটা অস্বীকার করছে। সবটা এপার ওপার হয়ে যায় সমাজের জন্য, তাই না? তাই হয় কিনা?
সমাজ ক্রুদ্ধ হলে এই কি অবস্থা আমাদের চারপাশে, ভারতের চারপাশের দেশগুলো, ছোট দেশগুলো, ওর মধ্যে ওই ক্রোধের মধ্যে তো কোনো শক্তি নেই, কিন্তু অত পাওয়ারফুল হয় কি করে? পুরো সমাজই যদি বিক্ষুব্ধ হয় তাহলে ওই রকম পাওয়ারফুল হয়ে যেতে পারে। ওটা নেগেটিভলি পাওয়ারফুল, কিন্তু মনে রাখবেন না, খুব স্ট্রং নেগেটিভ যখন হয় সেটা একদম পজিটিভের মতো কাজ করে। এটা পজিটিভ। একটা শক্তিমান মানুষ যেমন একটা দুর্বল মানুষকে উত্তম মধ্যম দোলাই দেয়, সেটাই নেয়, অনেক জায়গায় সেটা হয়। কেন বলছি? এই জন্য বলছি যে ওই উত্তম মধ্যম মানুষ একজন খুব মাসাল্লাহ লোক, যাতে ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের উন্নতি, ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের মতন কারো উন্নতি রুখতে না পারে, সমাজই এটার ব্যবস্থা করে। তা নাহলে প্রাকৃতিক নিয়মে তো সে ওই পর্যন্ত যেতে পারবে না। তো সমাজ আধা প্রাকৃতিক আমাদের। প্রাকৃতিক হওয়া তো খুবই ভালো, কিন্তু সম্পূর্ণ হতে পারে না মানুষ প্রাকৃতিক, কারণ কিছু না কিছু বৃত্তি প্রবৃত্তি থাকেই মানুষের। পাকা বাড়ি, বড় দালান, ব্যাংকে পয়সা, বড় বড় গাড়ি, ফার্ম হাউস, এই মানুষের এটার লোভের প্রতি, এইগুলোর প্রতি লোভ যায়। সমাজ খানিকটা এটাকে ইভেন করতে পারে। কমিউনিস্টরা খুব চেষ্টা করেছিল উল্টো হয়ে হয়ে, তারা সব থেকে বেশি ডিক্টেটোরিয়াল আর ক্যাপিটালিস্টিক, মানে কার্পেটের নিচে ক্যাপিটালিজম এরকম হয়ে উঠেছে। তো এইবারে আরেকটু সহজ করে বুঝতে হলে আপনাকে মা খাওয়া শিখিয়েছে, টয়লেট যাওয়া শিখিয়েছে, হ্যাঁ, চান করা মোটামুটি শিখিয়েছে, বাবা বাইরে যাওয়া, আনন্দ দেওয়া, কাঁধে চড়ানো, হ্যাঁ, খেলা দেখতে নিয়ে যাওয়া, একটু শাসন করা অল্প স্বল্প, এসব বাবা শিখিয়েছে। কিন্তু সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট যেটাকে একটা লার্জার অ্যাডজাস্টমেন্ট বলা যেতে পারে, মনটা, আপনি বউ আনেন যে অন্য বাড়ি থেকে আনেন, তো বন্ধু যে হয় অন্য বাড়ির ছেলে হয়, আপনি যে সৎসঙ্গ করছেন আপনার থেকে 2500 কিলোমিটার দূরে যিনি আসছেন, সমাজ থেকে আসছেন, তো এই সবাই আপনার ব্যক্তিত্বটা শেপ করে, চরিত্র শেপ করে। আদর্শের কোনো প্রয়োজনই হতো না যদি আমাদের সমাজ না থাকতো, কৃষ্টির কোনো প্রয়োজনই হতো না যদি আমাদের সমাজ না থাকতো। আর সেই সমাজ উন্নত সমাজ, যেখানে আদর্শ আছে আর এক আদেশ আছে। এই এক আদেশ থেকেই দেশ আগে তৈরি হতো। যেখানেই এক আদেশ একটু নড়বড়ে, একটু ইনডিসাইসিভ, একটু ভুল বিচার, কি 2 দিনের তক্তাপলট হয়ে যায়। তো আমরা, সমাজ মানেই সম্বন্ধ, আমাদের বৃহত্তর সম্বন্ধ। আমরা যে আস্ত হওয়ার চেষ্টা করি, আস্ত, বিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, লোনলি যাতে না হয়ে যায়। আমি তো অনেক সময় একা থাকি, তথাকথিত আমার একাটা একান্ত হয়ে উঠেছে। সমাজ আমাকে এমন সাহায্য করেছে ছোটবেলার থেকে। আমার নিজের জীবনে আমার যে লেখা পড়া, স্কলারশিপ, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, সব সমাজের জন্য। এরকম আপনাদের সবার হয়তো ওই রকম ফ্যাকচুয়াল অ্যানেকডোটস আছে। সমাজ মানে সম্বন্ধ, সমাজ মানে সার্বিক উন্নতি। আমি একটা কাঁচের জারে ভেতরে একটা আইনস্টাইনের ব্রেন হয়ে থাকতে চাই, নাকি একটা হৃষ্টপুষ্ট মানুষের
জ্যান্ত মাথা হৃদয় হতে চায়, নিজেই বিচার করেন না। ওই দ্বিতীয়টাই হচ্ছে সমাজ, ইকোসিস্টেম, অ্যাসোসিয়েশন। আপনাদের যদি আমি বৈজ্ঞানিক তথ্য করি, আমাদের পুরো মেমোরি আর ব্যক্তিত্ব আর জীবনটা আসলে একটা সমাজ, আসলে একটা ইকোসিস্টেম। এত বড় ইকোসিস্টেম, ব্রহ্মাণ্ডের মতো। আমাদের শরীরে কতগুলো সেল আছে জানেন? কোষ 3.5 ট্রিলিয়ন, প্রায় 100 বিলিয়নের উপর নার্ভ সেলস আছে। এই নার্ভ সেলস গুলো যদি কাজ না করতো, ওই সমাজটা যদি কাজ না করতো, তাহলে একজন আরেকজনের কথা বুঝতে পারতাম না, অ্যাপ্রিসিয়েট করতে পারতাম না, এমনকি যদি খারাপ লাগে সেই খারাপ লাগাটাও মানতে পারতাম না। তো আমাদের যে বৃহত্তর অস্তিত্বটা, সেটাই হচ্ছে সমাজ। এটাই এটাই ঠাকুরও বারবার এটাই বলে গেছেন, ওই জন্যই তো সমাজ সমাজ। না তো নিজের ভালোই করছিল, আর একটা প্রফেশনালের মতো প্রফেশনাল হয়ে যেতেন। সামাজিক দায়িত্ব যে সন্তরা নেন, মহাপুরুষরা নেন, পুরুষোত্তমরা নেন, কেন নেন? আসল কুলীন বলে। তো সমাজই আমাদের আসল কৌলিন্য দেয়। সমাজটা একটা সস্তা অ্যাপ্রুভালের জায়গা না। ওইটা বললে ওইটা অনেক সময় ওইখানে পলিটিশিয়ানরা ভুল করে, কিংবা ফিল্ম আর্টিস্টরা। এখন তো খুব একটা পপুলার ইয়ের ব্যাপার চলে এসছে, তো ভার্চুয়ালি অনেক কিছু হয়ে যায়। কিন্তু ভার্চুয়াল মানুষকে ওই রকম এক মুহূর্তে ভেঙেও দেওয়া যায়। ভার্চুয়াল শুধু শুধু রেপুটেশন, যেটা যেটা সামাজিক কার্যকলাপ। এই আমেরিকায় 30 বছরের একটা ছেলেকে গুলি করে কেউ মেরেছে। ও স্মার্ট ছিল, সবকিছুই ছিল, কিন্তু হেড স্পিচ দিত, অন্য সম্প্রদায়ের লোককে অনার্য পশুবৎ বলতো, তাদের সবকিছুই খারাপ, ঘৃণার যোগ্য। এইটাই তার থিম ছিল। অত বড় রাষ্ট্রপতির ব্যাকিং ছিল তার। সে নিজে পার্সোনালিও ওই রাষ্ট্রপতি তাকে টাকা পয়সা দিত, কিচ্ছু কাজে লাগলো না। কারণ সমাজের অনুবন্ধিতা যেটা, সমাজের গোলামি করতেন। ওই জন্য সন্তরা সোশ্যাল ক্রিটিক হন। কিন্তু সমাজের অনুবন্ধনে থাকতে হয়, সমাজের যাতে সমাজের মুখ্যদাতা হিসেবেও তো থাকা যায়, যদি কেউ সত্যিকারের ভালো চায়। আর বড় কিছু একটার অঙ্গ হওয়া, আহা, সেটার মতন ভারও কম নিজের, আনন্দ পাওয়া যায়, একাকিত্ব বোধ নাই, আর্থিক উপার্জনের জায়গা। সমাজ ছাড়া অর্থ উপার্জন করবেন কি করে? মডার্ন টাইমসে তো আরো। তো বোঝা গেল কত ভাবে আমরা আমাদের ব্যক্তিত্ব থেকে নিয়ে আমাদের চৈতন্য অবধি সমাজে আমাদের শেপ করে। আগে দাদা, ঠাকুর বলেছেন যে একাদশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া বা দেশ গড়া। আপনি কি সুন্দর করে দাদা বললেন। দাদা আপনি একটা কথা বললেন এই সমাজ প্রসঙ্গে আসতে গিয়ে, যে নেগেটিভ যে ওই যে বোধটা এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে প্রদীপের মতো কাজ করে। তো এই হালে মানে হালে ঠাকুরেরও বলতে, বলা আছে, আমি নিজে তো খুবই লক্ষ্য করি। হম হ্যাঁ দাদা, একটা একটা স্ট্রং নেগেটিভ, এই যে আপনার ফিল্ম, প্রচুর ফিল্ম এরম হয়। একটা একটা ইয়ের দেখবেন, একটা যে অ্যান্টি হিরো, অ্যান্টাগনিস্ট, যে খুব স্ট্রং নেগেটিভ, সে যদি কারো ভালো করতে চায় রাতারাতি তাকে রাজা করে দিতে পারে, ইয়ে করতে পারবে না, ব্রহ্মজ্ঞান দিতে পারবে না।
যা স্ট্রং নেগেটিভরা অনেক কিছু দিতে পারে আপনাকে। স্ট্রং নেগেটিভ মানে শয়তান আর কি, শয়তানি ব্যাপারটা আছে, কিন্তু খুব স্ট্রং। তারা আপনাকে রাজা করে দিতে পারে, সামাজিক প্রতিষ্ঠা এনে দিতে পারে, তারা বিশ্বের নাম করে দিতে পারে, আপনার বড় বড় হাওয়াই জাহাজ আপনাকে দিতে পারে, হাজার হাজার কাজের মানুষ দিতে পারে। যেটা দিতে পারে না হৃদয়ে প্রেম আর ব্রহ্মজ্ঞান, এটা দিতে পারে না। স্ট্রং পজিটিভ এর যেটা, এটা ওইসব তো দিতে পারেই, কিন্তু ওইসবের দিকে মন থাকে না, থাকেই না। যে সূর্যের আলোয় রোজ বেরোয়, তাকে আপনি 4 দিন মোমবাতির আলোয় আর প্রদীপের আলোয় আটকে রাখতে পারবেন না, অসম্ভব। স্ট্রং নেগেটিভ অনেকে হওয়ার চেষ্টা করেছে, এবং ভেতরে ভেতরে স্ট্রং নেগেটিভিটিতে অনেকেই বিশ্বাস করে। স্ট্রং নেগেটিভের 5টা উদাহরণ দিচ্ছি। যদি আমার একটা ফাটা কেষ্টার মতন ইয়ে হতো, শারীরিক ক্ষমতা, যদি আমি খুব বড় লোকের ঘরে জন্ম নিতাম, যদি আমার অভিশাপে তাহলে আমার যে ইয়ে করছে, আমাকে যে যন্ত্রণা দিচ্ছে, তার মৃত্যু। যদি আমি রাজা হতাম, তাহলে এই কথা আমার সামনে বলতে পারতে, ওইখানেই গলাটা কাটা যেত। আর লাস্টে হচ্ছে আভিজাত্য। আভিজাত্যটাও খুব বেশি আভিজাত্য, আমি অমুক বংশের ছেলে, আমি অমুক, আমি তো এটা জন্মসিদ্ধ আমার। বেশিরভাগই যারা খুব প্রতিষ্ঠিত ঘরের ছেলে, তাদের মধ্যে একটা স্ট্রং নেগেটিভ ভাব থাকে, স্ট্রং পজিটিভ থাকে। স্ট্রং পজিটিভে পরিণত করতে হয় সেটাই। মোটামুটি বোঝা গেল? আগে দাদা খুব সুন্দরভাবে মানে বোঝা গেল। ঠিক আছে, হ্যাঁ, কি সুন্দর কাজ করে আপনি করে। বুঝিয়ে। আপনি যদি কাজে লাগাতে পারেন স্ট্রং নেগেটিভকে, হ্যাঁ, স্ট্রং নেগেটিভের আইডিয়ার থেকেই ওই ইয়ে ইয়ে কল্পতরু বা ইয়ে আপনার ওই প্রদীপের থেকে যে অ্যারাবিয়ান টেলস এ আছে না, প্রদীপের থেকে জিন বেরোয়, সব ইচ্ছা পূরণ করে, ওই ওই সব স্ট্রং নেগেটিভ থেকে আসে। অত্যন্ত বৃত্তিপোষক স্ট্রেংথ, এরকম যেটা কল্পনা করা যায়। এই যে এখন যেসব যে দেশ যুদ্ধ করে ডমিনেট করছে, তারা স্ট্রং নেগেটিভ অ্যাকচুয়ালি। আর কেউ, কোনো মা, কোনো দাদা, আজকে আমি যাব একটু পরেই, আজকে আমি 9টার সময় আমাকে ছাড়তে হবে। অনুসন্ধিৎসা, আবার বলছি, এই লিঙ্কে বিশেষ করে আমি বলি, অনুসন্ধিৎসা বাড়ান, অনুসন্ধিৎসা